ডিএসপি ম্যাডাম যে রিকশায় বসে বৃন্দাবনে ঘুরছিল সেটা নিকলে তার নিজের স্বামী। বন্ধুরা, বৃন্দাবনের সকাল সব সময়ের মতো শান্ত এবং পবিত্র ছিল। মন্দিরের ঘণ্টার শব্দ বাতাসে মিশে যাচ্ছিল। গলিতে ভক্তদের ভিড় ছিল। কেউ রাধে রাধে বলে এগিয়ে যাচ্ছিল, কেউ ফুলের টোকরি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। এই বৃন্দাবনে সেদিন একটা সরকারি গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামল ডিএসপি সঙ্গীতা শর্মা। সাদামাটা স্যুট, মুখে গম্ভীরতা এবং চোখে এক অদ্ভুত ক্লান্তি। সে অনেকদিন পর বৃন্দাবনে দর্শন করতে এসেছিল। মনে ইচ্ছা ছিল যে ভগবানের সামনে কিছুক্ষণ শান্তভাবে বসে নিজের জীবনের বোঝা হালকা করতে। মন্দির পর্যন্ত যাওয়ার জন্য সে পায়ে হেঁটে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু ভিড় বেশি ছিল। তখন পাশে দাঁড়ানো একটা সাধারণ রিকশা দেখা গেল। রিকশাটা পুরনো ছিল, একটু খটখট করে চলত। তাকে চালানো লোকটা প্রায় ৪০-৪৫ বছরের, সরু পাতলা সাধারণ কাপড় পরা, পায়ে ছেঁড়া চপ্পল, মাথায় হালকা ঘাম, কিন্তু মুখে অদ্ভুত শান্তি ছিল। তার চোখে কোনো লোভ ছিল না, শুধু সরলতা এবং ধৈর্য ছিল। সঙ্গীতা শর্মা তাকে হাত দিয়ে ডাকল, ভাইয়া, মন্দির পর্যন্ত নিয়ে যাবে? রিকশাচালক মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, বসুন। ডিএসপি ম্যাডাম রিকশায় বসল। রিকশা ধীরে ধীরে বৃন্দাবনের গলিতে চলতে লাগল। রাস্তায় মন্দির, আশ্রম, ফুলের দোকান, সাধু এবং সন্ত দেখা যাচ্ছিল। বাতাসে ধূপ এবং ফুলের গন্ধ ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। রিকশাচালক মনোযোগ দিয়ে প্যাডেল চালাচ্ছিল, যেন তার কোনো তাড়া নেই। কিছুক্ষণ পর সঙ্গীতা শর্মা জিজ্ঞাসা করল, তুমি রোজ এখানে রিকশা চালাও? রিকশাচালক শান্ত গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক বছর হয়ে গেছে। তার গলায় কোনো অভিযোগ ছিল না, না দুঃখ না রাগ, শুধু সোজা কথা। সঙ্গীতা শর্মাকে অদ্ভুত লাগল। সাধারণত লোকেরা নিজেদের সমস্যা গুনতে শুরু করে, কিন্তু এই লোকটা একদম আলাদা ছিল। রিকশা মন্দিরের গলি দিয়ে যাচ্ছিল। কোথাও ভজন চলছিল, কোথাও আরতির প্রস্তুতি চলছিল। সঙ্গীতা শর্মা জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু মন অন্য কোথাও ছিল। তাকে বারবার মনে হচ্ছিল যেন এই গলা সে আগে কোথাও শুনেছে, এই চাল, এই বলার ধরন, কিন্তু মন পরিষ্কার মনে করতে পারছিল না। রিকশাচালক মাঝে মাঝে ভক্তদের কাছে রাস্তা জিজ্ঞাসা করে ধীরে নিকলে যাচ্ছিল। কাউকে ধাক্কা দিচ্ছিল না, কারো সাথে উঁচু গলায় কথা বলছিল না। এক জায়গায় ভিড় বেশি হয়ে গেল, তো সে রিকশা থামিয়ে বলল, ম্যাডাম, একটু পায়ে হেঁটে নিন, সামনে রাস্তা সরু। সঙ্গীতা শর্মা নিচে নামল, কয়েক কদম পায়ে হাঁটল। তখন তার নজর সেই লোকটার মুখে ঠিক করে পড়ল। রোদ সোজা তার মুখে পড়ছিল, তার চোখের কাছে হালকা বলি রেখা ছিল। মুখে সংগ্রামের লাইন স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই লোকটা চোখ নিচু করে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে সঙ্গীতা শর্মার হৃদয় হঠাৎ দ্রুত ধড়কতে লাগল। না, এমন হয় কি করে? মনে একটা খেয়াল এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। এত বছরে অনেক কিছু বদলে যায়, মানুষ বদলে যায়, হয়তো সেটা ভুল। সে আবার রিকশায় বসল। রাস্তায় সে ধীরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? রিকশাচালক কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, রমেশ শর্মা। এই নাম শুনে সঙ্গীতা শর্মার হাত কাঁপতে লাগল, হৃদয় যেন থেমে গেল। তার কানে যেন কোনো শব্দ গুঞ্জন করতে লাগল। সেই নাম যাকে সে বছরের পর বছর মনে চাপা রেখেছিল। সে নিজেকে সামলে জিজ্ঞাসা করল, কোথায় থাকো? রমেশ শর্মা চোখ নিচু করে বলল, আগে শহরে থাকতো ম্যাডাম, এখন এখানে। তার উত্তর ছোট ছিল, কিন্তু প্রত্যেক শব্দে কোনো না কোনো গল্প লুকিয়েছিল। সঙ্গীতা শর্মার মন অস্থির হয়ে গেল। সে এখন বিশ্বাস করতে শুরু করেছিল যে এটা কোনো সংযোগ নয়, এটা সেই লোক হতে পারে যাকে সে বছরের পর বছর হারিয়ে ফেলেছিল। কিন্তু এত বড় সত্য মানা সহজ ছিল না। মন্দির পৌঁছানোর আগে রিকশা থামল। রমেশ শর্মা নিচে নামল এবং বলল, ম্যাডাম, মন্দির এসে গেছে। সঙ্গীতা শর্মা নামার সময় কিছুক্ষণ তাকে দেখতে লাগল। রমেশ শর্মা ভাড়ার পয়সা নেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু তার চোখ এখনও নিচু ছিল, যেন সে কোনো অপরাধীর মতো দাঁড়িয়ে। সঙ্গীতা শর্মা পয়সা দিতে দিতে ধীরে গলায় বলল, তুমি এখানে একা থাকো? রমেশ শর্মার গলা হালকা কাঁপল। হ্যাঁ ম্যাডাম, একাই আছি। সেই একা শব্দে এমন দুঃখ ছিল যে সঙ্গীতা শর্মার চোখ ভরে এলো। সে আরও কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু মন্দিরের ঘণ্টার শব্দ জোরে হয়ে গেল। লোকেরা দর্শনের জন্য ভিতরে যেতে লাগল। রমেশ শর্মা ধীরে বলল, ম্যাডাম, আমি যাই। সে রিকশা টেনে মুড়ে গেল, কিন্তু সঙ্গীতা শর্মা সেখানেই দাঁড়িয়েছিল। তার মন এখন ভগবানের দর্শনে ছিল না, তার মন সেই রিকশা চালকের পিছনে চলে গিয়েছিল। যে লোকটাকে সে কিছুক্ষণ আগে সাধারণ রিকশা চালক ভেবে বসেছিল, সে হয়তো তার নিজের অতীত ছিল, তার নিজের হারানো সম্পর্ক ছিল। তার চোখ থেকে একটা অশ্রু পড়ল। আজ বৃন্দাবনের সেই পবিত্র গলিতে, ভগবানের নগরীতে, কিসমত তাকে সেই লোকটার সাথে মিলিয়ে দিয়েছিল, যাকে সে বছরের পর বছর হারিয়ে ফেলেছিল।
বন্ধুরা, মন্দিরের বাইরে দাঁড়িয়ে সঙ্গীতা শর্মা অনেকক্ষণ সেই জায়গায় থাকল। ঘণ্টা বাজতে লাগল, লোকেরা দর্শন করে ফিরে আসতে লাগল, কিন্তু তার মন ভিতর থেকে টলমল করছিল। যে লোকটাকে সে কিছুক্ষণ আগে রিক্সা চালাতে দেখছিল, সে কোনো সাধারণ মানুষ লাগছিল না। নাম, গলা, চোখের দুঃখ সবকিছু তাকে বারবার পুরনো সময়ের দিকে টেনে নিচ্ছিল। সে দর্শন করতে ভিতরে গেল, কিন্তু মন ভগবানের চরণে লাগল না। দর্শনের পর সে বাইরে এসে এক কোণে বসল। মনে প্রশ্নের ভিড় ছিল। যদি সেই লোকটা সেই রমেশ হয়, তাহলে এখানে কি করে পৌঁছল? এত বছর কোথায় ছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সে কখনো তার সাথে মিলতে চেষ্টা করল না কেন? তার হৃদয়ে হালকা রাগও ছিল, এবং তার থেকে অনেক বেশি চিন্তা। কিছুক্ষণ পর সে তার নিরাপত্তা কর্মীকে বলল যে সেই রিক্সাওয়ালাকে খুঁজে নিয়ে আসুক। বেশি দেরি হলো না। রমেশ শর্মা পাশেই একটা গাছের নিচে বসে পাওয়া গেল। হয়তো সে রোজের মতো ভক্তদের বের হওয়ার অপেক্ষা করছিল। যখন রমেশ সামনে এলো তাহলে সে একটু ঘাবড়ে গেল। তার মনে হলো যে হয়তো কোনো অভিযোগ হয়েছে। সে মাথা নিচু করল এবং বলল, ম্যাডাম, কোনো ভুল হয়েছে কি? সঙ্গীতা শর্মা প্রথমবার তার সামনে নিজের গলা নরম রাখল। না, কোনো ভুল নয়, শুধু তোমার সাথে কিছু কথা বলতে হবে। এটা শুনেই রমেশ আরও অস্বস্তিতে পড়ল। সে ভাবতেও পারছিল না যে কোনো বড় অফিসার তার সাথে এমন করে বসে কথা বলবে। দুজনেই পাশের সিঁড়িতে বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। চারদিকে শোর ছিল, কিন্তু তাদের মাঝে অদ্ভুত নীরবতা ছিল। তারপর সঙ্গীতা শর্মা ধীরে জিজ্ঞাসা করল, তুমি এখানে কবে থেকে? রমেশ গভীর নিঃশ্বাস নিল। প্রায় 7 বছর হয়ে গেছে ম্যাডাম। 7 বছর? এটা শুনে সঙ্গীতা শর্মার চোখ ভরে এলো। সেই সময় যখন রমেশ হঠাৎ তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। সে নিজেকে সামলে জিজ্ঞাসা করল, এর আগে কি করতে? রমেশ চোখ নিচু করল। সব কিছু করত ম্যাডাম, যা সামনে আসত। তার উত্তর স্পষ্ট ছিল না, কিন্তু দুঃখ স্পষ্ট ঝলকাচ্ছিল। সঙ্গীতা শর্মা এখন নিশ্চিত হয়ে গিয়েছিল যে সামনে বসা লোকটা সেই রমেশ, তার স্বামী। কিন্তু সে চাইছিল যে সত্য তার মুখ থেকে বের হোক। সে খুব সোজা কথা বলল, রমেশ, তুমি পালিয়ে গিয়েছিলে কেন? এটা শুনে রমেশ যেন পাথরের হয়ে গেল। তার আঙুল কাঁপতে লাগল। সে এদিক ওদিক দেখল, যেন কেউ শুনছে না। তারপর খুব ধীরে গলায় বলল, ম্যাডাম, আমি পালিয়ে যাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল। এখন সঙ্গীতা শর্মার ধৈর্য ভাঙছিল। কে বাধ্য করল এবং কেন? রমেশের চোখ থেকে অশ্রু পড়ল। সে বছরের পর বছর যে কথা চাপা রেখেছিল সেটা বাইরে আসতে তর পাচ্ছিল। যখন আপনি ডিএসপি হয়েছিলেন তখন আপনি অনেক লোকের বিরুদ্ধে কার্যকরী হয়েছিলেন। অনেক লোকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। তারা আপনার থেকে বদলা নিতে চাইছিল। সে বলতে লাগল, এবং সঙ্গীতা শর্মা চুপ করে শুনতে লাগল। তারা আমাকে লক্ষ্য করল। বলা হলো যে আমি আপনার নাম করে লোকের থেকে পয়সা চাই। ফোরজি অভিযোগ করানো হলো। কিছু নকল ভিডিও এবং ফটো তৈরি করা হলো। ধীরে ধীরে কথা ছড়াতে লাগলো যে ডিএসপির স্বামীই গোলমাল করে। সঙ্গীতা শর্মার মাথা ঘুরে গেল। কিন্তু তুমি আমাকে বললে না কেন? রমেশ মাথা নিচু করল। বলতে এসেছিলাম, কিন্তু আপনার অফিসের কিছু লোক বলল যে যদি আমি আপনার কাছে আসি তো মামলা আরও খারাপ হয়ে যাবে। বলল যে আপনার চাকরি বিপদে পড়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম ম্যাডাম। আমি ভেবেছিলাম যদি আমি দূরে চলে যাই তো হয়তো আপনার সম্মান বাঁচবে। সেই মুহূর্তে সঙ্গীতা শর্মা নিজের হৃদয়ে তীব্র চুবন অনুভব করল। তাহলে তুমি সবকিছু ছেড়ে চলে গেলে? রমেশ হ্যাঁ করে মাথা নাড়ল। রমেশ বলল, আমার কাছে না ঘর ছিল না পরিচয় ছিল। কোথাও কাজ মিলল না। যেখানে যাই লোকেরা বলে ডিএসপির স্বামী নিশ্চয়ই গোলমাল করবে। অবশেষে আমি এখানে বৃন্দাবনে এসে পৌঁছলাম। এখানে কেউ প্রশ্ন করেনি, শুধু বলেছে কষ্ট করো, পেট ভরো। তার কথা শুনে সঙ্গীতা শর্মার চোখ নম হয়ে গেল। সঙ্গীতা শর্মা বলল, এবং কখনো আমার সাথে মিলতে চেষ্টা করলে? না, রমেশ কাপা গলায় বলল, রোজ মন করে কিন্তু ভয় লাগে। ভাবত কোথাও আমার কারণে আপনার ক্ষতি না হয়ে যায়, এবং এখানে এসে ভগবানের সহায়ে জীবনযাপন করতে লাগলাম। এটা সব শুনে সঙ্গীতা শর্মা আর চুপ থাকতে পারল না। রমেশ, তুমি অনেক বড় ত্যাগ করেছ, কিন্তু এখন চুপ থাকার সময় শেষ হয়ে গেছে। রমেশ ঘাবড়ে গেল। ম্যাডাম, আমি চাই না যে আপনি আবার মুশকিলে পড়েন। সঙ্গীতা শর্মা প্রথমবার পুরো বিশ্বাস করে বলল, এখন আমি একা নই, এবং যারা এটা সব করেছে তাদের শাস্তি মিলবে। এটা শুনে রমেশের চোখে ভয় এবং আশা দুটোই দেখা গেল। কি সত্যি এখন কিছু বদলে যাবে? সঙ্গীতা শর্মা আকাশের দিকে দেখল, যেখানে মন্দিরের উপরে ধ্বজা দোলাচ্ছিল, এবং বলল, হ্যাঁ রমেশ, এখন সত্য বাইরে আসবে, এবং যারা ভাবে যে তোমাকে ভেঙে আমাকে ভাঙবে তারা ভুল প্রমাণিত হবে। বন্ধুরা, বৃন্দাবনের সেই সন্ধ্যার পর সঙ্গীতা শর্মার জন্য কিছুই আগের মতো ছিল না।
মন্দিরের সিঁড়িতে যে কথা রমেশ শর্মা বলেছিল সেগুলো তার হৃদয় এবং মনে ঘুরতে লাগল। সে বুঝে গিয়েছিল যে এটা শুধু একটা ভাবনাত্মক মিলন নয়, বরং একটা গভীর ষড়যন্ত্রের শুরু এবং শেষ দুটোই এই গল্পে লুকিয়ে আছে। কিন্তু এখনও এটা সব রমেশের জন্য খোলা করে সামনে আসা সহজ ছিল না। সঙ্গীতা শর্মা সেই রাতে রমেশকে বলল যে সে এখনও কাউকে কিছু বলবে না। এখনও তুমি শুধু রমেশ নও, তুমি আমার স্বামী। কিন্তু দুনিয়ার জন্য এখনও তুমি যা আছো, আমাদের চিন্তা করে কদম তুলতে হবে, সে স্পষ্ট করে বলল। রমেশ ভয় পেয়ে গেল। ম্যাডাম, আমি আবার আপনার জীবনে মুশকিল হতে চাই না। আমি এখানেই ঠিক আছি, রিক্সা চালাবো, মন্দির যাব, শান্তিতে জীবনযাপন করব। সঙ্গীতা শর্মা প্রথমবার তার চোখে সোজা দেখল। এখন অনেক সহ্য করেছ তুমি, এখন আমার পালা। পরের দিন সকালে সঙ্গীতা শর্মা খুব তাড়াতাড়ি উঠল। বৃন্দাবনের গুলি এখনও পুরো জেগে ওঠেনি। মন্দিরের দরজা খুলছিল, সাধু সন্ত স্নানের জন্য যাচ্ছিল। সে তার নিরাপত্তাকর্মীকে ডেকে বলল যে রমেশকে চুপচাপ সরকারি গেস্ট হাউসে নিয়ে আসুক, বিনা কোনো শোরের, বিনা কোনো প্রশ্নের। যখন রমেশ গেস্ট হাউসে পৌঁছল, তাহলে সে ভয়ে সংকুচিত ছিল। এত বছর পর কোনো সরকারি জায়গায় কদম রাখতে তার ভয় লাগতে লাগল। পুরনো অভিযোগ, বদনাম, অপমান সবকিছু আবার চোখের সামনে ঘুরতে লাগল। ম্যাডাম, যদি কেউ আমাকে চিনে ফেলে তো? সে ভয় জিজ্ঞাসা করল। কেউ চিনবে না। সঙ্গীতা শর্মা বিশ্বাস করে বলল, এবং যদি চেনেও তো এখন ভয় করার দরকার নেই। ঘরে বসেই সঙ্গীতা শর্মা এক একটা কথা আবার জিজ্ঞাসা করল। রমেশ, শুরু থেকে বলো, কে কে লোক ছিল, কে কি করল, একটাও কথা লুকিও না। রমেশ গভীর নিঃশ্বাস নিল এবং বলতে শুরু করল। সবকিছু তখন খারাপ হতে শুরু হয়েছিল যখন আপনি সেই বড় জমি ঘোটালায় কার্যকরী হয়েছিলেন। অনেক লোক ধরা পড়েছিল। সেই পর থেকে আপনার অফিসেরই কিছু লোক বদলে যেতে লাগল। সে বলল যে কি করে একদিন তার কাছে কিছু লোক এলো এবং বলল যে সে ডিএসপির স্বামী, তাকে লোকের সাহায্য করতে হবে। যখন সে মানা করল, তো সেই দিন থেকে তার বিরুদ্ধে কথা ছড়াতে লাগল। তারপর একদিন আমাকে বলা হলো যে আপনার ওপর থেকে চাপ আছে এবং যদি আমি চুপচাপ দূরে চলে যাই তো মামলা শান্ত হয়ে যাবে। সঙ্গীতা শর্মার মুখ কঠিন হয়ে যাচ্ছিল। এবং আমার অফিসের কে কে এতে জড়িত ছিল? রমেশ একটু ইতস্তত করে নাম নিল। আপনার পিএ সুনীল বর্মা, সেই সবচেয়ে সামনে ছিল, সেই সবাইকে উস্কাত। এটা শুনে সঙ্গীতা শর্মার মুষ্টি কষে গেল। সুনীল বর্মা, সেই ব্যক্তি যার ওপর সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। রমেশ আরও বলল, সে বলতো যে আপনি অনেক টেনশনে আছেন এবং যদি আমাকে আপনার থেকে দূরে রাখা হয় তো আপনি দুর্বল হয়ে যাবেন। সে আমাকে বলেছিল যে এটা সব আপনার ভালোর জন্য। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে মন্দিরের ঘণ্টার শব্দ আসছিল, কিন্তু ভিতরে একটা ঝড় উঠেছে। সঙ্গীতা শর্মা তুরন্ত নিজের ল্যাপটপ এবং ফাইল মাগিয়ে নিল। সে পুরনো মামলা দেখতে শুরু করল। রমেশের বলা প্রত্যেক কথা ফাইলের সাথে মিলে যাচ্ছিল। যে দিনগুলোতে রমেশের ওপর অভিযোগ লাগানো হয়েছিল, সেই দিনগুলোতে অনেক বড় মামলার তদন্ত ধীর করা হয়েছিল। অর্থাৎ তারা আমাকে থামানোর জন্য তোমাকে পিষে দিয়েছে? সঙ্গীতা শর্মা ভারী গলায় বলল। রমেশের চোখ ভরে এলো। আমি শুধু চাইছিলাম যে আপনি নিরাপদ থাকেন। সেই দিন সঙ্গীতা শর্মা তার একটা বিশ্বাসযোগ্য অফিসারকে ফোন করল। আমাকে 7 বছর পুরনো কিছু মামলার ফাইল দরকার, বিনা কাউকে বলে। সন্ধ্যা হতে হতে ফাইল এলো। এক একটা পাতা মিথ্যার গল্প বলছিল। সাক্ষীদের বয়ান একই রকম ছিল। তারিখে গোলমাল ছিল এবং সবচেয়ে চমকানো কথা, কিছু দস্তাবেজে সুনীল বর্মার স্বাক্ষর ছিল। এখন সঙ্গীতা শর্মাকে পুরো নিশ্চিত হয়ে গেল এটা কোনো ছোট চাল নয়, এটা একটা চিন্তিত ষড়যন্ত্র ছিল। রাতে রমেশ আবার ভয় জিজ্ঞাসা করল, ম্যাডাম, যদি আপনি এটা সব তুলেন তো অনেক লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সঙ্গীতা শর্মা শান্ত কিন্তু মজবুত গলায় বলল, যদি পুলিশ ভয় পেতে শুরু করে তো অপরাধী নির্ভয় হয়ে যায়, এখন না। সে স্থির করল যে তাড়াহুড়ো করবে না, প্রথমে প্রমাণ মজবুত হবে, তারপর কার্যকরী হবে। রমেশকে এখনও সেখানে নিরাপদ থাকতে বলা হলো। সেই রাতে রমেশ অনেক দেরি পর্যন্ত ঘুমাতে পারল না। প্রথমবার তার মনে হল যে তার দুঃখ শোনা হয়েছে। অন্যদিকে সঙ্গীতা শর্মাও জানালার কাছে দাঁড়িয়েছিল। বৃন্দাবনের শান্ত রাতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে এখন তার লড়াই শুধু একটা স্বামীর জন্য নয়, বরং সেই সব নির্দোষ লোকের জন্য যাদের তাকাতওয়ালা লোক পিষে দেয়। পরের সকালে সঙ্গীতা শর্মা খুব শান্ত দেখা যাচ্ছিল, কিন্তু তার ভিতরে একটা গভীর আগুন জ্বলছিল। সে রমেশকে স্পষ্ট শব্দে বোঝাল যে এখন কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োয় নেওয়া হবে না, এখন যা হবে প্রমাণের সাথে হবে। এক একটা কদম চিন্তা করে রাখা হবে, সে বলল। রমেশ মাথা নাড়ল। ম্যাডাম, আমি আপনার সিদ্ধান্তে পুরো বিশ্বাস করি,
সেই দিন সঙ্গীতা শর্মা বৃন্দাবন থেকে সোজা নিজের কাজের ক্ষেত্রের জন্য রওনা হল। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু ভিতরে ভিতরে সে তদন্তের পুরো পরিকল্পনা করে ফেলেছিল। সে স্থির করল যে সবচেয়ে প্রথমে সেই পুরনো মামলাগুলো খোঁজা হবে যে সময় রমেশের উপর অভিযোগ লাগানো হয়েছিল। অফিসে পৌঁছতে সে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ইন্সপেক্টরকে ডাকল। আমাকে 7 বছর পুরনো 3টে মামলার পুরো ফাইল দরকার, বিনা কাউকে বলে, সে বলল। ইন্সপেক্টর অবাক হয়ে দেখল, কিন্তু প্রশ্ন করল না। জি ম্যাডাম। ম্যাডাম ফাইল যখন এলো তো সঙ্গীতা শর্মা এক একটা কাগজ মনোযোগ দিয়ে পড়ল। তারিখ, বয়ান, সাক্ষী সব কিছু, এবং ধীরে ধীরে ছবি পরিষ্কার হতে লাগল। যে সাক্ষীরা রমেশের বিরুদ্ধে বয়ান দিয়েছিল তারা একই এলাকার ছিল। অনেকের বয়ান একই শব্দে লেখা ছিল। এটা স্পষ্ট ছিল যে তাদের রটানো হয়েছিল। সঙ্গীতা শর্মা ফাইল বন্ধ করল এবং গভীর নিঃশ্বাস নিল। অর্থাৎ সত্য চাপা দেওয়া হয়েছিল। তারপর সে কল রেকর্ড বার করিয়ে নিল। সেই সময় রমেশকে যে নম্বর থেকে ধমকি এবং বোঝানো দেওয়া হয়েছিল সেই সব নম্বর একই চক্রে ঘুরছিল। কিছু নম্বর একটা বড় ব্যবসায়ীর অফিসের সাথে যুক্ত ছিল, কিছু একটা সিনিয়র অফিসারের ব্যক্তিগত ফোনের সাথে। এখন সন্দেহ নিশ্চিতে বদলে যাচ্ছিল। পরের কদম ছিল সুনীল বর্মা। সুনীল বর্মা এখনও সেই বিভাগে ছিল। পদ বদলে গিয়েছিল, কিন্তু পোচ মজবুত ছিল। সঙ্গীতা শর্মা তাকে সোজা ডাকল না, প্রথমে তার পুরনো কার্যকলাপের রিপোর্ট মঙ্গিয়ে নিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রপার্টি, হঠাৎ আসা উন্নতি, সব কিছু। রিপোর্ট দেখে তার ঠোঁট কঠিন হয়ে গেল। এটা তো স্পষ্ট। সন্ধ্যায় সে সুনীল বর্মাকে অফিসে ডাকল। সুনীল ভিতরে এলো তো মুখে নকল হাসি ছিল। ম্যাডাম, আপনি স্মরণ করলেন? সঙ্গীতা শর্মা হাসি ছাড়াই বলল, হ্যাঁ বসো। ঘরে নীরবতা ছিল। সুনীল, 7 বছর আগে রমেশ শর্মার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল সেগুলোতে তোমার কি ভূমিকা ছিল? সুনীল এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, তারপর সামলে নিল। ম্যাডাম, আমি তো শুধু আদেশ মানছিলাম। কার আদেশ? গলা শান্ত ছিল, কিন্তু প্রশ্ন সোজা। সুনীল চোখ নিচু করল। উপর থেকে চাপ ছিল ম্যাডাম। উপর কে? এখন গলা একটু কঠিন হয়ে গেল। সুনীল চুপ ছিল, তার কপালে ঘাম এলো। যদি সত্য না বলো তো এই চুপ্পি তোমাকে জেল পৌঁছে দেবে, সঙ্গীতা শর্মা বলল। এটা শুনে সুনীল ভেঙে পড়ল। ম্যাডাম, বড় লোক ছিল, একটা সিনিয়র অফিসার এবং একটা বড় ব্যবসায়ী। তারা বলেছিল যে যদি রমেশ শর্মা সরে যায় তো আপনি দুর্বল হয়ে যাবেন। এখন পুরো কথা সামনে এসে গিয়েছে। সঙ্গীতা শর্মা তুরন্ত আদেশ দিল, সুনীল বর্মাকে সাসপেন্ড করো এবং হিরাসতে নাও। গার্ড ভিতরে এলো এবং সুনীলকে বাইরে নিয়ে গেল। অফিসের বাইরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা বুঝে গেল যে কিছু বড় হতে চলেছে। পরের দুদিনে তদন্ত আরও তীব্র হয়ে গেল। ব্যবসায়ী রাজেশ গুপ্তার ঠিকানায় ছাপা পড়ল। নগদ পয়সা, ফুর্জি কাগজ এবং ঘুষের প্রমাণ মিলল। রাজেশ গুপ্তাকে হিরাসতে নেওয়া হলো। তারপর নম্বর এলো সিনিয়র অফিসার অশোক সিংয়ের। অশোক সিং বাঁচার অনেক চেষ্টা করল। সে ফোন করল, চাপ তৈরি করালো, কিন্তু এবার সঙ্গীতা শর্মা পিছু হটতে চাইছিল না। প্রমাণ এত মজবুত ছিল যে কোনো রাস্তা বাকি ছিল না। অশোক সিংকেও সাসপেন্ড করে গ্রেফতার করা হলো। যখন এই খবর রমেশ পর্যন্ত পৌঁছল তো সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। ম্যাডাম, কি সত্যি এটা সব হচ্ছে? সে ধীরে জিজ্ঞাসা করল। সঙ্গীতা শর্মা বলল, হ্যাঁ রমেশ, এখন সত্য সামনে আসছে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। তদন্তে আরও নাম সামনে আসতে লাগল। ছোট অফিসার, দালাল, ফর্জি সাক্ষী সব এক এক করে ধরা পড়তে লাগল। সঙ্গীতা শর্মা একটা পুরো লিস্ট তৈরি করল। যারা এতে জড়িত কেউ বাঁচবে না, সে স্পষ্ট করে বলল। এই সময় সে রমেশকে পুরো নিরাপত্তায় রাখল। এখন তোমাকে কোথাও লুকোনোর দরকার নেই, সে বলল। একদিন সে রমেশকে বলল, এখন সময় এসেছে যে তুমি আমার সাথে ঘরে যাও। রমেশের চোখ ভরে এলো। লোকেরা কি বলবে? সঙ্গীতা শর্মা খুব সরল শব্দে বলল, লোকেরা অনেক কিছু বলেছে, এখন সত্য বলবে। বন্ধুরা, রমেশ শর্মা যখন সঙ্গীতা শর্মার সাথে শহরে ফিরল তো তার হৃদয়ে ভয় এবং স্বস্তি দুটোই ছিল। ভয় তাই যে এত বছর পর সেই লোকেরা সামনে আসবে যারা তাকে ভেঙেছে, এবং স্বস্তি তাই যে এখন সে একা নয়। সঙ্গীতা শর্মা স্পষ্ট করে বলে দিয়েছিল যে এখন প্রত্যেক কথা আইন অনুসারে হবে, কারও দাম্ভিকতা চলবে না। পরের দিনই সঙ্গীতা শর্মা অফিসে একটা লম্বা মিটিং ডাকল। এই মিটিংয়ে সেই অফিসাররা ছিল যাদের ওপর তার বিশ্বাস ছিল। সে খুব সাধারণ ভাষায় সবাইকে বোঝাল, এই মামলা শুধু আমার স্বামীর নয়, এটা সেই সিস্টেমের সত্য যেখানে তাকাতওয়ালা লোক নিজের লাভের জন্য কোনো নির্দোষকে পিষে দেয়। আজ যদি রমেশ শর্মাকে ইনসাফ না মিলে তো কাল অন্য কোনো রমেশ হবে। সবাই চুপ করে শুনছিল। সে একটা ফাইল টেবিলে রাখল। এই ফাইলে সেই সব লোকের নাম আছে যারা মিলে মিথ্যে গল্প তৈরি করেছে। আজ থেকে এদের সবার ওপর আলাদা আলাদা তদন্ত হবে। সবচেয়ে প্রথমে ফর্জি সাক্ষীদের ডাকা হলো। যে লোকেরা বছরের পর বছর আগে রমেশের বিরুদ্ধে বয়ান দিয়েছিল তাদের থানায় ডাকা হলো।
শুরুতে সবাই সেই পুরনো গল্প পুনরাবৃত্তি করল। একটা লোক বলল, সাহেব, আমরা তো সেই বলেছিলাম যা সত্য ছিল। সঙ্গীতা শর্মা শান্তভাবে জিজ্ঞাসা করল, তাহলে বলো, তোমার বয়ান এবং অন্য সাক্ষীর বয়ান শব্দ শব্দ একই কি করে? সেই লোকটা ঘাবড়ে গেল, তার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে ভেঙে পড়ল। ম্যাডাম, আমাদের পয়সা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে শুধু কাগজে সই করো। এক এক করে সব সাক্ষী সত্য বলতে লাগল। কেউ বলল আমাদের ভয় দেখানো হয়েছিল, কেউ বলল চাকরি দেওয়ার লোভ দেওয়া হয়েছিল। এখন ষড়যন্ত্রের পুরো স্তর খোলা হয়ে গিয়েছে। তারপর পালা এলো সেই বড় ব্যবসায়ী রাজেশ গুপ্তার। পুলিশ যখন তাকে সামনে বসিয়ে প্রশ্ন করল, তো সে প্রথমে অহংকার দেখাতে লাগল। আমি শহরের সম্মানিত লোক, আপনারা আমার কিছু করতে পারবেন না, সে বলল। সঙ্গীতা শর্মা শান্ত গলায় বলল, সম্মান মিথ্যা থেকে চলে না, সত্য থেকে চলে। যখন তার সামনে ব্যাংক অ্যাকাউন্ট, কল রেকর্ড এবং ফার্জি লেনদেনের প্রমাণ রাখা হলো, তো তার গলা ধীরে হয়ে গেল। অবশেষে সেও মেনে নিল। হ্যাঁ, আমি পয়সা দিয়েছিলাম। ডিএসপি ম্যাডামের কঠোরতায় আমার ব্যবসা বন্ধ হচ্ছিল। আমার মনে হয়েছিল যদি তাদের স্বামীর ওপর অভিযোগ লাগে তো সে দুর্বল হয়ে যাবে। এটা শুনে রমেশের মাথা নিচু হয়ে গেল। তাকে বুঝে গেল যে তার দুঃখ শুধু তার কিসমত নয়, বরং কারো চিন্তিত চাল ছিল। এখন সবচেয়ে বড় নাম বাকি ছিল অশোক সিংয়ের। অশোক সিং একটা সিনিয়র অফিসার ছিল। যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, তো সে সোজা বলল, সঙ্গীতা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছ। সঙ্গীতা শর্মা ভয় না পেয়ে উত্তর দিল, এবং আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আইনের উপরে নন। তার বিরুদ্ধে প্রমাণ এত পোক্ত ছিল যে বাঁচার কোনো রাস্তা বাকি ছিল না। আদেশ সেই দিনই জারি হল, সাসপেনশন এবং গ্রেফতারি। যেমন যেমন এই খবর বাইরে এলো, পুরো শহরে হইচই পড়ে গেল। লোকেরা চায়ের দোকানে কথা বলতে লাগল, আরে সেই রমেশ শর্মা নির্দোষ নিকলে, দেখো সত্য কত বছর পর সামনে এলো। কিছু লোক লজ্জিত ছিল, কিছু ভয় পেয়ে গিয়েছিল যে কোথাও তাদের পুরনো কাজও না খোলে। রমেশের জন্য এটা সব দেখা সহজ ছিল না। একদিন সে সঙ্গীতা শর্মাকে বলল, ম্যাডাম, আমি চাইনি যে কারো আমার কারণে শাস্তি মিলুক। সঙ্গীতা শর্মা খুব সরল শব্দে বলল, রমেশ, শাস্তি তোমার কারণে মিলছে না, শাস্তি তাদের অপরাধের কারণে মিলছে। বন্ধুরা, তারপর আদালতে মামলার শুনানি শুরু হলো। এক একটা সাক্ষী, এক একটা প্রমাণ পেশ করা হলো। আদালত স্পষ্ট করে বলল যে এটা একটা বড় ষড়যন্ত্র ছিল। রায় এলো, সুনীল বর্মাকে জেল, রাজেশ গুপ্তার সম্পত্তি জব্দ, অশোক সিংকে বরখাস্ত করে শাস্তি। যখন এই রায় শোনানো হলো, তো রমেশের চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল। এত বছরের বোঝা যেন উঠে গেল। সঙ্গীতা শর্মা সেই দিনই রমেশের হাত ধরে বলল, এখন তোমাকে লুকোনোর দরকার নেই, এখন তুমি আমার সাথে খোলা মাথায় চলবে। যখন দুজনে একসাথে বাইরে বেরোল, তো মিডিয়ার ক্যামেরা ছিল, লোক ছিল, প্রশ্ন ছিল, কিন্তু সঙ্গীতা শর্মা শুধু এটুকু বলল, আজ ইনসাফ জিতেছে। রমেশ প্রথমবার সোজা দাঁড়াল। সে এখন শুধু একটা রিকশা চালানোর লোক নয়, সে একটা এমন মানুষ যে চুপচাপ সব সহ্য করেছে এবং অবশেষে সত্যের সাথে দাঁড়িয়েছে। বন্ধুরা, আদালতের রায় আসার পর শহরে কয়েকদিন অদ্ভুত নীরবতা ছিল। যে লোকেরা কাল পর্যন্ত তাকাতওয়ালা মানা হতো, আজ তারা শলাখের পেছনে ছিল। যে নাম শুনে লোকেরা ভয় পেত, এখন সেই নামে লোকেরা থুথু করছে। কিন্তু এসবের মাঝে সবচেয়ে বড় পরিবর্তন রমেশ শর্মার জীবনে এসেছে। বছরের পর বছর পর সে প্রথমবার ভয় ছাড়াই ঘরের বাইরে বেরোল। এখন তাকে এটা ভেবে রাস্তা বদলাতে হয় না যে কেউ চিনলে কি হবে। এখন লোকেরা তাকে সন্দেহের চোখে দেখে না, বরং সম্মান করে দেখে। অনেক লোক তার কাছে এসে বলে, ভাই, আমাদের মাফ করো, আমরা না জেনে তোমাকে ভুল বুঝেছি। রমেশ প্রত্যেককে শুধু এটুকু বলে, এখন সব ঠিক আছে। সঙ্গীতা শর্মা একদিন রমেশকে বলল, এখন তুমি সব সময়ের জন্য আমার সাথে ঘরে যাবে। রমেশ একটু ঘাবড়ে গেল, ম্যাডাম, এত বছর পর লোকেরা কথা বলবে। সঙ্গীতা শর্মা খুব সরল শব্দে বলল, লোকেরা আগেও অনেক কথা বলেছে, কিন্তু এখন আমরা সত্যের সাথে চলব। সেই দিন সঙ্গীতা শর্মা তার স্বামী রমেশকে তার সরকারি বাসায় নিয়ে এলো। গেটে দাঁড়ানো সেন্ট্রি স্যালিউট করল। রমেশের কদম থেমে গেল। এটা সেই জায়গা যেখান থেকে সে কখনো চুপচাপ চলে গিয়েছিল। তার চোখে পুরনো দিন ঘুরে গেল, অপমান, ভয়, একাকিত্ব, সব কিছু। সঙ্গীতা শর্মা তার হাত ধরল এবং বলল, এখন এই ঘর তোমারও, ভয় করার দরকার নেই। ঘরে কদম রাখতে রমেশের চোখ ভরে এলো। দেয়াল সেই ছিল, আঙিনা সেই ছিল, কিন্তু আজ পরিবেশ আলাদা ছিল। আজ সেখানে ভয় নেই, বরং আপনত্ব ছিল। কয়েকদিন পর সঙ্গীতা শর্মা একটা ছোট অনুষ্ঠান রাখল। কোনো দেখাবাজি নেই, কোনো বড় মঞ্চ নেই,
শুধু সেই লোকেরা ছিল যারা সত্যি তার সাথে দাঁড়িয়েছিল। সেই দিনই সে সবার সামনে স্পষ্ট শব্দে বলল, আজ আমি শুধু একটা ডিএসপি হয়ে বলছি না, আজ আমি একটা স্ত্রীর রূপে বলছি। যে লোকটাকে আপনারা সবাই বছরের পর বছর ভুল বুঝেছেন, সে আমার স্বামী রমেশ শর্মা। সে তার চুপ্পি দিয়ে আমার ইউনিফর্মকে বাঁচিয়েছে। আজ আমি তার সম্মান ফিরিয়ে দিচ্ছি। কোনো তালি বাজল না, কিন্তু অনেক চোখ নম হয়ে গেল। রমেশকে কোনো পদের লোভ ছিল না। সে নিজে সঙ্গীতা থেকে বলল, আমাকে কোনো চাকরি বা চেয়ার দরকার নেই, আমি শুধু সাধারণ জীবন চাই। সঙ্গীতা শর্মা তার কথা মেনে নিল। রমেশ একটা ছোট কাজ শুরু করল। কখনো মন্দির যায়, কখনো বাচ্চাদের পড়াতে সাহায্য করে। সে এখনও সরল জীবনযাপন করে, কিন্তু মাথা উঁচু। ধীরে ধীরে শহরের জীবন স্বাভাবিক হতে লাগল। কিন্তু এই গল্পের প্রভাব অনেক গভীর ছিল। এখন কোনো অফিসার বা ব্যবসায়ী ভুল কাজ করার আগে 10 বার ভাবে। লোকেরা এটা বুঝে গিয়েছে যে যদি সত্যের সাথে দাঁড়ানো কেউ থাকে তো দেরি হলেও ন্যায় নিশ্চয়ই নিলে। এক সন্ধ্যায় সঙ্গীতা শর্মা এবং রমেশ ঘরের ছাদে বসেছিল। সামনে আকাশে হালকা অন্ধকার নামছিল। রমেশ ধীরে জিজ্ঞাসা করল, যদি সেদিন না আসতো, যদি আপনি বৃন্দাবনে না যেতেন তো কি হতো? সঙ্গীতা শর্মা কিছুক্ষণ চুপ ছিল। তারপর বলল, হয়তো সত্য তবু বাইরে আসত, কিন্তু ভগবান আমাদের নিজে মিলিয়ে দিয়েছে। রমেশ আকাশের দিকে দেখল। বৃন্দাবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, সহ্য করা, চুপ থাকা এবং আশা বজায় রাখা। সঙ্গীতা শর্মা হেসে বলল, এবং আমাকে শিখিয়েছে যে ন্যায় শুধু ফাইলে নয়, রিশতায়ও হয়। আজ রমেশ এবং সঙ্গীতার জীবন পুরো বদলে গিয়েছে, কিন্তু তারা অতীতের দুঃখ ভুলে যায়নি। তারা সেটাকে একটা শিক্ষা করে নিয়েছে। এই গল্পের শেষ কোনো বড় উৎসব দিয়ে হয়নি, বরং একটা শান্ত বিশ্বাস দিয়ে হয়েছে যে সত্যকে চাপা দেওয়া যায়, ভাঙা যায়, কিন্তু শেষ করা যায় না। এবং যে মানুষ বিনা শব্দে সব সহ্য করে নেয়, সেই আসলে সবচেয়ে মজবুত। বন্ধুরা, বৃন্দাবনের পবিত্র গলি থেকে শুরু হওয়া এই গল্প যখন তার শেষে পৌঁছে, তো এটা শুধু একটা দম্পতির মিলনের কাহিনী থাকে না, বরং পুরো সমাজের জন্য একটা আয়না হয়ে যায়। এই গল্প আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমরা মানুষ হয়েও অনেকবার মানসিকতা ভুলে যাই। রমেশ শর্মার জীবন এটার সবচেয়ে বড় উদাহরণ। রমেশ কোনো অপরাধ করেনি, তবু সে অপরাধীর মতো জীবনযাপন করেছে। সমাজ তাকে বিনা শুনে, বিনা পরখ করে দোষী মেনে নিয়েছে। এটাই এই গল্পের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা, যে ভিড়ের সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। যখন লোকেরা কারো উপর আঙুল তোলে, তো তারা এটা ভাবে না যে সেই আঙুলের নিচে একটা মানুষের পুরো জীবন চাপা পড়ে যেতে পারে। অধুরা জানার উপর নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে বড় অন্যায় হয়। রমেশের সাথেও এটাই হয়েছে। কিছু তাকতওয়ালা লোক মিথ্যা ছড়িয়েছে এবং সমাজ সেটাকে সত্য মেনে নিয়েছে। কেউ এটা জানার চেষ্টা করেনি যে সেই লোকটা সত্যি কি। এই গল্পের দ্বিতীয় বড় শিক্ষা, ত্যাগ। রমেশের ত্যাগ খুব শান্ত ছিল, খুব গভীর ছিল। সে তার স্ত্রী সঙ্গীতা শর্মার থেকে দূরত্ব তৈরি করেছে, কারণ সে চায়নি যে তার কারণে তার স্ত্রীর ইউনিফর্মে দাগ লাগুক। সে প্রেমকে শব্দে নয়, বরং সহ্য শক্তিতে দেখিয়েছে। ত্যাগ সেই যা চুপ থাকে, বলে না নিজের পীর। যে সহ্য করে হাসে, সেই সত্যিকারের বীর। এই দোহা রমেশের জীবনে পুরো প্রযোজ্য। সে কখনো সমাজ থেকে বদলা নেয়নি, কখনো অভিযোগ করেনি। সে বৃন্দাবনে রিক্সা চালাত, ভগবানের নাম নিত এবং আশাকে জীবিত রাখত। এটাই আমাদের শেখায় যে কঠিন সময় ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র হয়। গল্প আমাদের এটাও বলে যে ক্ষমতা এবং পয়সা যখন ভুল হাতে চলে যায়, তো তারা নির্দোষ লোককে পিষে দেয়। অশোক সিং, রাজেশ গুপ্তা এবং সুনীল বর্মার মতো লোক এটা বুঝে বসেছিল যে তারা আইনের ওপরে, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে আইন বলে দেরি করে, কিন্তু অন্ধ হয় না। ডিএসপি সঙ্গীতা শর্মার চরিত্র আমাদের শেখায় যে সত্যিকারের অফিসার সেই যে তার ব্যক্তিগত দুঃখকেও ন্যায়ের রাস্তায় বাঁধা না হতে দেয়। সে ভাবনায় ভেসে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে প্রথমে প্রমাণ জুটিয়েছে, তারপর কার্যকরী করেছে। এটাই কারণ ছিল যে কোনো অপরাধী বাঁচতে পারেনি। ন্যায় করে যে ভয় ছাড়া, সেই অফিসার মহান। সত্য সাথে যার, সেই রাখে পরিচয়। এই দোহা আমাদের বলে যে পদ নয়, বরং সাহস মানুষকে বড় করে। সঙ্গীতা শর্মা এটা প্রমাণ করেছে যে ন্যায় যদি ইমানদারি করে করা হয়, তো সেই সমাজকে সঠিক দিশা দেয়। এই গল্পের একটা আরও বড় শিক্ষা এটা যে সত্যিকারের রিস্তা সেই যা মুশকিল সময়ও ভাঙে না। রমেশ এবং সঙ্গীতার রিস্তা বছরের দূরত্ব, দুঃখ এবং ষড়যন্ত্র সত্ত্বেও জীবিত ছিল। এটা আমাদের বলে যে যদি রিস্তার ভিত্তি সত্য এবং বিশ্বাসের উপর হয়, তো সময় তাদের দুর্বল করতে পারে না। এই গল্প সমাজের জন্যও একটা সতর্কতা,
যখন আমরা কাউকে রাস্তায় রিকশায় শ্রম করতে দেখি তো আমাদের জানা থাকে না যে তার পিছনে কত বড় গল্প লুকিয়ে আছে। তাই কাউকে ছোট ভাবা, কাউকে অপরাধী মেনে নেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে। এই কাহিনী আমাদের এটাও শেখায় যে চুপ থাকা সবসময় দুর্বল হয় না। অনেকবার মানুষ চুপ থাকে কারণ সে কোনো বড় উদ্দেশ্যের রক্ষা করছে। রমেশের চুপ্পি দুর্বলতা ছিল না, সেটা ত্যাগ ছিল। শেষে যখন রমেশ তার সম্মানসহ ঘরে ফেরে তো এটা শুধু একটা মানুষের জয় নয়, বরং সত্য, ধৈর্য এবং ন্যায়ের জয় হয়। এই গল্প আমাদের আশা দেয় যে চাহে অন্ধকার কত গভীর হোক, আলো একদিন নিশ্চয়ই আসে। এই পুরো গল্পের নির্যাস এটাই যে বিনা পরখে সিদ্ধান্ত করো না, গুজবকে সত্য মেনো না এবং সত্যের সাথে দাঁড়াও, চাহে রাস্তা কত কঠিন হোক না কেন, কারণ শেষে সেই জিতে যায় যে সঠিক হয়, না যে তাকাতওয়ালা হয়। এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় প্রেরণা এবং সবচেয়ে গভীর সত্যেও। বন্ধুরা, যদি গল্প ভালো লাগে ভিডিওকে একটা লাইক নিশ্চয়ই করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। মিলব পরের ভিডিওতে একটা নতুন গল্প নিয়ে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।